নমস্কার পরিস্থিতিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ দুর্গাপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি ছিল। একটা ছিল রাজনৈতিক কর্মসূচি, আর একটা ছিল সরকারি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠান থেকে তিনি ৫,৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। তারপরে তার ছিল রাজনৈতিক বক্তৃতা অনুষ্ঠান, এবং এই বক্তৃতা নিয়ে কী বার্তা দেন বঙ্গ বিজেপিকে, বাংলার জনতার জন্য, সেদিকে কিন্তু আমাদের সবার চোখ ছিল। এবং এক কথায় বলতে গেলে দুর্গাপুরের মাটি থেকে তিনি কিন্তু পরিবর্তনের ডাক দিলেন। কী পরিবর্তন? তিনি বললেন যে টিএমসি হাটাও, বাংলা বাঁচাও। টিএমসি গেলেই একমাত্র আসল পরিবর্তন হবে, এটাই ছিল দুর্গাপুরের সভা থেকে তার ক্যাচলাইন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের বুকে যে অনুপ্রবেশ, সেই ইস্যু, আরজিকর ইস্যু, নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি, সব কিছু নিয়েই একের পর এক তৃণমূল দলকে নিশানা করেছেন। এবং সবথেকে বড় বিষয়, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বাঙালির অস্মিতা নিয়ে যে প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে, যে ভিন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে, সেখানেও মনে করা হয়েছিল হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয় নিয়েও কিছু বক্তব্য রাখলেন। এবং সেখানে তিনি বারবার বলেছেন যে বাঙালির অস্মিতা, বাঙালির সম্মান সবার আগে তার কাছে, এবং কেউ যদি বাংলা ভাষা কথা বলে মানেই তার তিনি এদেশের নাগরিক, সেটা নয়। এবং খুব স্পষ্টভাবে বলেছেন যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যে দরজা ইতিমধ্যেই আমরা দেখেছি, যে বাঙালি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল দল বারবার কেন্দ্রকে নিশানা করছেন, তার পাল্টা জবাব আজ দুর্গাপুরের মাটি থেকে তিনি দিয়ে গিয়েছেন। তবে শুরুতেই আজকে নরেন্দ্র মোদীজির যে স্লোগানে তিনি বলেছেন যে টিএমসি হটাও, বাংলা বাঁচাও, আসল পরিবর্তন আনো। কি বলেছেন একবার শুনে নেব। टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जावे तबे আসল পরিবর্তন আসবে। 2011-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের কথা বলেছিলেন, আর 2026-এর আগে বঙ্গ সফরে এসে দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন অর্থাৎ আসল পরিবর্তনের কথা বলছেন। আর আরও একটা কথা বলছেন, সেটা হচ্ছে বিকশিত বাংলা। এই বাংলায় প্রাকৃতিক সম্পদ এতটাই বেশি আছে যে ঠিকঠাকভাবে যদি ডবল ইঞ্জিন সরকার এখানে আসে তাহলে এই বাংলায় বিকাশ হবে, খুব স্বাভাবিক। এবং এই বিষয় নিয়ে হয়তো চর্চা থাকবে। এবং পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল দলের মুখপাত্ররা, এবং তারাও বারবার বলছেন যে তারা পরিযায়ী পর্যটকদের মতন তারা চলে আসেন, মোদি আসেন, তার দলবল আসেন, তারা বক্তব্য রাখেন, তাদের কটাক্ষ অবশ্যই আছে। কিন্তু কি বলেছেন তৃণমূল দলের তরফ থেকে সেটাও একবার শুনে নেবো আমরা। শুনুন। আপনি বাংলায় ভাষণ দিলেন, রে বাবারে বাবারে বাবা, চাপ পড়েছে, তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন। বিকশিতকে এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। বিকাশে বাংলায় যারা বঙ্গভাষী এবং অন্যান্য জায়গায় যারা বঙ্গভাষী তাদের রোহিঙ্গা বলে তাড়িয়ে দিচ্ছেন। আপনার ডবল ইঞ্জিন সরকারের
একটি প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যারা বাংলায় ফর্ম লিখছে তাদের ফরেনার হিসেবে কাউন্ট করতে ওনার সুবিধা হচ্ছে উনি বলছেন। কই আপনি তো তার বিষয়ে কিছু বললেন না। এত ভালোবাসা বাংলার প্রতি। তৃণমূল দলের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে কিন্তু ছাড়া হয়নি। আমরা আলোচনা শুরু করবো, তার আগে আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজু, আপনাকে স্বাগত। আমার সঙ্গে একদম বাদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল। কেতন, আপনাকেও স্বাগত। তবে আজকের এই বক্তব্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে বিষয় নিয়ে লাস্ট কয়েকদিন ধরে আলোচনা চলছিল, যে বাংলার অস্মিতা, সেটাও হতো আরও একবার নরেন্দ্র মোদী এখানে শান দিয়ে গেছেন। এবং বাংলা ভাষা নিয়ে তিনি যে কথা বলেছেন, যে এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে এই বিজেপি সরকার। তিনি কবি বিষ্ণু দের কথাও তুলে এনেছেন। কিন্তু কেন এই মুহূর্তে এই বাঙালি অস্ত্রে শান দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বর্তমান শাসক দল তৃণমূল সরকার? অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের আগে যে বাঙালি ইস্যু একটা বড় ইস্যু হতে পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই শুরুতেই আজকে আমরা প্রতিবেদন শুরু করব এই টপিকের উপরে, তারপরে আমরা আলোচনা যাব। শুরু। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। বাংলা ভাষীদের ওপর অত্যাচার নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলা জুড়ে চলছে চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল সমাবেশে প্রতিবাদের ঝড় তুলে দেয়। বাংলায় কথা বললেই বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের চিহ্নিত করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী, অমিত শাহকেও আক্রমণ করেন। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর জবাব কি হয় তা শুনতে মুখিয়ে ছিল আপামর বাঙালি। নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা করলেন, অবৈধভাবে দেশে থাকা বিদেশি নাগরিকদের কোনোভাবেই এদেশে রাখা হবে না। নরেন্দ্র মোদী নিজে বলেননি, তবে বিজেপি নেতারা এর আগে অভিযোগ করেছেন নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে রাজ্য সরকার এবং শাসক দল অবৈধভাবে এদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দিয়েছে। সেই জায়গাতেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন নরেন্দ্র মোদী। এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। তৃণমূল প্রচার করছে বিজেপি বাঙালিদের সম্মান করে না, সুযোগ পেলেই বাংলা ও বাঙালিকে অসম্মান করে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বিজেপির আমলেই বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। বিজেপি যেখানে আছে বাংলা ভাষার সম্মান আছে। पश्चिम बंगाल भारत की सांस्कृतिक विरासत की भी आत्मा है। आज प्रसिद्ध बांग्ला कवि विष्णुदेव जी का भी जन्म दिवस है। बांग्ला भाषा को समृद्ध करने में उनका बहुत बड़ा योगदान रहा है। बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता
सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है? यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। নরেন্দ্র মোদীর ভাষণের পর তৃণমূল ফের এই ইস্যুতে সরব হয়। আসাম নাকি আরো আরো বেশি গতি, তাহলে 19 লক্ষ সেখান থেকে বাদ চলে গেছে, নাম এনআরসিতে বাদ চলে গেছে, পালিয়ে ভয়ে চলে এসেছে এখানে। বহু মহিলা বহু পুরুষ পালিয়ে চলে আসছে। রাজবংশীদের জোর করে তাদের নোটিশ ধরিয়ে দিচ্ছেন, তারা এখানে রয়েছে, তারা এখানকার নাগরিক, তারা ভারতবর্ষের নাগরিক। তারা সমস্ত তথ্য প্রমাণ দেওয়ার পরেও এটা আপনারা করছেন কেন? বাংলায় লিখছো। গুজরাটে কি বাংলার মানুষ যাওয়া মানা? গুজরাটে কি বাংলা লেখা মানা? তাহলে তো আপনি সংবিধানকে ভায়োলেট করছেন। আপনি তো রাইট টু মুভমেন্ট, রাইট টু স্পিচ, অল আদার রাইটস এনশ্রাইন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনি সেগুলোকে ভায়োলেট করছেন। রাজনৈতিক মহল মনে করছে একই সঙ্গে নরম এবং গরম মেজাজে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে। একদিকে তার ভাষণে বাঙালিদের প্রতি সম্মান ছড়ে পড়েছে, আবার একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন বাংলা বললেই বিদেশি নাগরিকেরা এদেশে অবৈধভাবে থাকতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে কঠোর প্রশাসকের ভূমিকা নেবেন তিনি। কিছুটা উদ্বেগে থাকা বাঙালিদের কাছে পৌঁছে গেল বার্তা। নিউজ টাইম। রাজুবাবুর কাছে তাহলে কি এরপরে আর বলা যায় যে বিজেপিকে আপনারা বারবার বলেন, বিজেপি দলকে, যে বাংলা বিরোধী, বাঙালিদের ভিন রাজ্যে গিয়ে হেনস্থা করা হচ্ছে, কিন্তু আসল সমস্যা তো লুকিয়ে রয়েছে এখানে অনুপ্রবেশ, যার দায় কিন্তু তৃণমূল সরকারকেই নিতে হবে। সে কথাও কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়ে গেলেন আজকে। এবং এর সঙ্গে আরও একটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে টিএমসি হটাও, বাংলা বাঁচাও, আসল পরিবর্তন হবেই বাংলায়। রাজুবাবু, আমরা ছোটোবেলায় গ্রামের ছেলে, তো আমরা ছোটোবেলায় মানে এরকম একটা কথা শুনেছিলাম যে এরকম ধরনের লোক আসলে আমরা বলতাম ফতো কাকা। ফতো কাকা, এই ফতো কাকা মানে আপনারা বুঝবেন না, আপনারা তো শহরের মানুষ, তো গ্রামের লোকরা জানে ফতো কাকা মানে কি। ফতো মানে হলো ঢপবাজ, মানে এরকম। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যে ধরনের কথাবার্তা, যা যা কথা বলে গেছেন, তাতে করে বাংলার মানুষ, বাঙালিরা ঢপবাজি ছাড়া কিচ্ছু মানেনি। এটা টোটালটাই ঢপবাজ। নাম্বার ওয়ান, উনি কোথাও কোথাও বাংলাটাকে ভালো করে উচ্চারণ করছে, বলছি কোথাও কোথাও বাংলাটাকে ভালো করে উচ্চারণ করছে, আবার কোথাও কোথাও ইচ্ছাকৃতভাবে যখন রাজ্যের নামটা আসছে তখন আর বাংলা বলছে না, তখন বাঙ্গাল বলছে। মানে ওনার বাংলা বলতে সমস্যা, বাংলাকে বাংলা মানে না বাঙ্গাল বলবে, ভাষাটাকে বিকৃত করে বলবেন। অর্থাৎ কোথাও বাংলা বলছেন, আবার রাজ্যের নাম করছে তখন বাঙ্গাল বলছেন। এখানে উনি অনুপ্রবেশের কথা বলছেন। অনুপ্রবেশ বাংলায় যদি হয়ে থাকে তার জন্য সম্পূর্ণ দায় বিএসএফের। শুধু বাংলাতেও নয়, ত্রিপুরাতে অনুপ্রবেশ হয়েছে, আসামে অনুপ্রবেশ হয়েছে, আপনার বিহারে অনুপ্রবেশ হয়েছে, সব জায়গায় অনুপ্রবেশ হয়েছে। শুধু বাংলার কেন দোষ? আজকে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে যে পয়েন্টের উপরে কথা বললেন, যে যারা বাংলা ভাষায় কথা বলা মানেই তারা বাঙালি না, তারা বাইরের কোনো দেশও হতে পারে, ঠিক, একদম ঠিক। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী উনি বলছেনটা কাকে? আগামী 6 আগস্টের পরে সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনি যেটা বলতে চাইছেন, এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ অ্যান্ড রিভিশন, এর মাধ্যম দিয়ে বলছি, এর মাধ্যম দিয়ে 1952 সালে 14ই আগস্টের পরে, 1952 সাল 14ই আগস্ট এটা কি হয়েছে, এখানে পাসপোর্ট এবং ফরেনার অ্যাক্ট লাগু ডেটের পরে যারা যারা বাংলায় ধর্মীয় অত্যাচারের কারণে বা না কারণে এসেছে, তারা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী।
যারা বিনা পাসপোর্টে 14 জুলাই 1952 সালের পরে এসেছে সকলেই অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী। নরেন্দ্র মোদী সাহেব দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে বললেন 25 বছর, 30 বছর, 40 বছর ধরে এখানে বসবাস করলেও তারা অবৈধ অনুপ্রবেশকারী, এবং আগামী 6ই আগস্টের পরে সেটা প্রমাণিত হবে। ওই ডকুমেন্টসগুলো প্রত্যেককে জমা দিতে হবে। এখন আর একটা বাংলা কথা বলছেন যে উনি নাকি বাংলা ভাষার স্বীকৃতি দিয়েছেন। 4500 বছর পুরনো বাংলা ভাষা, প্রাচীন লিপি যদি দেখা যায় 4500, সব থেকে প্রাচীন ভাষা বাংলা ভাষা। হিন্দি ভাষা উনি যে ভাষায় কথা বলেন তার জন্ম 150 বছর, আর বাঙালির ভাষা 4500 বছর পুরনো। 1100 বছর আগে তো হর্ষলিপিকে রাজা হর্ষবর্ধনের নামে স্বীকৃতি দেওয়া হয়েছে। উনি কোথা থেকে এসে বললেন যে ওনার বিজেপি সরকার 2014 পরে এসে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আমি বলছি 2014 বিজেপি ক্ষমতায় এসছে, 2024 আমি 25টা ছেড়ে দিলাম। 2024 বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবে, কটা চাকরি হয়েছে? আমি বলছি বিজেপির যে কোনো প্রধানমন্ত্রী সাহেব এটা কেন বললো না মঞ্চে দাঁড়িয়ে 5টা, যে কোনো বিজেপি ছোট বড় মাঝারি যে কোনো নেতা 5টা ভালো কাজের বলুক ভালো কাজের ভালো প্রকল্প বলুক যে বিজেপি 2024 পর্যন্ত এই 5টা প্রকল্প করেছে। একটাও কেন্দ্রের প্রকল্প কেন্দ্রের নয়, সবটাই অন্যরকম ভাবে ঘুরিয়ে। কেন্দ্রের প্রকল্প তো আপনার সরকার চালু করতে দেয় না। এখানে কোন প্রকল্প দেয়নি? আপনি আয়ুষ্মান ভারত বলবেন, আয়ুষ্মান ভারতে কারা পাবে? যার বাড়িতে মোবাইল ফোন আছে তারা পাবে না, যার বাড়িতে স্কুটার আছে তারা পাবে না, যাদের পাকা বাড়ি তারা পাবে না, শুধুমাত্র মাটির বাড়ি যারা মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করে না শুধু তাদের জন্য। আবাস যোজনার টাকা কারা দেবে? কেন্দ্র কত পার্সেন্ট টাকা দেবে? রাজ্য কত পার্সেন্ট টাকা দেবে? রাজ্যকে যদি দিতে হবে আগে যে টাকাটা কেন আপনারা হিসাব দিতে পারছেন না বলে দিচ্ছেন। এটা তো হাইকোর্ট পরিষ্কারভাবে রায় দিয়েছে যে টাকা বকেয়া মেটাতে। আজকে নরেন্দ্র মোদী সাহেবকে বারবার আবার এটাও বলেছে বর্ডার এলাকায় কেন মিটিং করতে হচ্ছে, আবার এটাও বলেছে যে যাদের টাকা দিতে হয় তার আগে ভালো করে অনুসন্ধান করে টাকা দিতে হবে। আমি বলছি আমার উপভোক্তাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে বলছি সেদিক। আমি বলছি যেভাবে দেই গরিব মানুষের টাকাটা দিক। আমি বলছি বারবার নরেন্দ্র মোদী সাহেব যখনই আসছেন আপনি একটু দেখুন যারা আপনার এই দর্শক এখন এই খবর দেখছে কেন বারবার নরেন্দ্র মোদী সাহেবকে বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে সভা করতে হচ্ছে ভেবেছেন একটু? কারণ বাংলায় লোক নেই। ওই দুর্গাপুরে করতে হয়েছে কারণ ঝাড়খণ্ড থেকে লোক আসতে সুবিধা হবে, বিহার থেকে আসবে, উত্তরপ্রদেশ থেকে আসবে, সোজা বলছেন আর্টিফিশিয়াল ভিড়। এখানে যখনই হচ্ছে আপনার আলিপুরদুয়ার হচ্ছে কারণ সেখানে পার্শ্ববর্তী রাজ্যে আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে লোক আসবে, অর্থাৎ তারা জানে বাংলায় লোক আসবে না। এমন একটা লোকেশনকে বেছে নিতে হচ্ছে যেখান থেকে আজকে যেগুলো বলে গেছে সেগুলো আপনারা মনে হয় সত্যি নয়, সেটাই বলতে চাইছেন। ওনার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী আসামের হেমন্ত বিশ্ব শর্মা তিনি তো বলছেন যারা জনগণনায় যারা বাংলা ভাষাকে মাতৃভাষা ঠিকঠাক করবে, কোথাও অপব্যাখ্যা নয়, স্পষ্ট করে আপনার নিউজ চ্যানেলে চালান না, মানুষ তো বোকা নয় যে অপব্যাখ্যা বলে চালিয়ে দেবেন। বলছে যারা মাতৃভাষায় বাংলায় প্রধানমন্ত্রী যা বলে গেছেন যে বাঙালির শুধু তাই নয়, সবার আগে আমার কাছে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। শুধু তাই নয়, বলছে আদিবাসীরা হিন্দু নয়। হেমন্ত বিশ্ব শর্মা বলছে আদিবাসীরা নাকি হিন্দুর মধ্যেই পড়ে না। এই যে বাঙালি আদিবাসী বিরোধী এরা সেটা বারবার প্রমাণিত। নরেন্দ্র মোদী সাহেব মঞ্চে যাই ঢপ মারুক না কেন মানুষ হারে হারে। আপনারা বলছেন মিথ্যা কথা বলছে। স্নেহানের কাছে যাবো। স্নেহন, খুব স্বাভাবিকভাবেই একটা খুব সেন্সিটিভ ইস্যু যে যেখানে বাঙালিদের আবেগকে নিয়ে বাঙালিদের অস্মিতাকে নিয়ে বারবার আঘাত করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে ভিন রাজ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে হয়তো তৃণমূল দল বাঙালির আবেগকে শান দেওয়ার জন্য আমরা দেখেছি 2 দিন বা 3 দিন আগে সেই পদযাত্রা করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রেখেছেন। আজকে সেই জবাব কিছুটা হলেও আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য পেলাম। কিন্তু এটাও ঠিক যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে এমন অনেক ঘটনাও আছে যাদের সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের কিন্তু হ্যারাসমেন্ট হয়েছে। আমি বলছি না যে বাংলাদেশে অনুপ্রবেশকারী পাওয়া যায়নি, হয়তো পাওয়া গেছে, কিন্তু অনেক জায়গায় যারা সত্যি সত্যি ভারতীয় নাগরিক এই রাজ্যের বাসিন্দা তাদেরও কিন্তু হেনস্থা হতে হয়েছে। তাহলে কোথাও তো মনে হয় যে এই ধরনের একটা সিচুয়েশান যখন তৈরি হয় বাকি বাঙালি সমাজের কাছেও তো একটা ভুল বার্তা যায়। সেটা কোথাও কি আজকে প্রধানমন্ত্রীর ভাষণে সেই জায়গাতে তারা একটুখানিও সন্তুষ্টি লাভ করতে পেরেছে? তা হচ্ছে এখানে সন্তোষের কোনো ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে যেটা তুমিও বললে যে বাংলা ভাষাকে ধ্রুপদ ভাষার মর্যাদা যদি কেউ দিয়ে থাকে সেটা নরেন্দ্র মোদী দিয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। স্বয়ং নেতাজিকে দিল্লির বুকে প্রতিষ্ঠা যদি কেউ করে থাকে সেটা নরেন্দ্র মোদী করেছে, সেটা বিজেপি সরকার করেছে। আমি বলছি যে ঘটনাগুলো কেন ঘটছে। উত্তরবঙ্গের 2 জন মানুষের নাগরিকত্ব নিয়ে খুব প্রশ্ন উঠেছিল। তার মধ্যে একজন হচ্ছে কি আরতি ঘোষ। তার পরিচয়টা কি? তিনি বাংলার মেয়ে, তার বিয়ে হয় আসামে।
আসামে এনআরসি যে প্রক্রিয়াটা শুরু করা হয় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি শুরু করেনি। এখানে বসে সিপিএম তৃণমূল মিসকনসেপশন তৈরি করে, এটা কিন্তু কংগ্রেস আমলে নোটিফিকেশন হয়েছিল এবং আমি যতদূর জানি, খুব ভুল না হলে এটা কোর্টের রায়ে এটা হয়েছিল। বিষয়টা হচ্ছে আরতি ঘোষের কাছে সমস্ত পরিচয়পত্র আছে, কিন্তু আরতি ঘোষকে যখন এনআরসির যখন পাঠানো হয়, নোটিশ পাঠানো হয়, এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলোকে আপনার মানে লোকাল যে এসডিও আছে তাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এবং উনি যখন এখানে ফিরে আসেন, উনি কোচবিহারের মেয়ে, কোচবিহারে ফিরে এসে কোচবিহারের এসডিওকে দিয়ে যখন ভেরিফাই করাতে আসে, কোচবিহারের এসডিও এগুলো ভেরিফাই করে দেয়নি। কিন্তু কোচবিহারের আরেকজন কোচবিহারের যে উত্তম বাবুর কথা বলা এখানে উদাহরণ হিসেবে, উনিও তো কখনো আসামে জানি, সেই তিনি কবে এসছেন, তার ক্ষেত্রে তো তার তথ্যে গন্ডগোল ছিল বলে তাকে নোটিশ পাঠানো হয়েছে আসাম সরকারের তরফ থেকে। উত্তম কুমার ব্রজবাসীর যে নোটিশটা, তার পরবর্তী সময় আসাম সরকার অফিসিয়াল নোটিফিকেশন করে বলে দিয়েছে রাজবংশীদের ক্ষেত্রে সব রকমের মামলা আমরা প্রত্যাহার করছি এবং ওই রাজ্যে বসবাসকারী কোনো রাজবংশীকে কোনো রকমভাবে, যেহেতু তারা আমাদের দেশের আদিবাসী না, তাদের কোনো রকমভাবে কোন নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আমি আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, উনাকে এটা প্রেশারাইজ করিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করানো হয়েছে এবং পুরোটা অঙ্গুলি হেলন করেছে উদয়ন গুহ এবং লোকাল থানার ওসি, ওখানকার আইসি। এবার আমি আপনাকে বলি যে বিষয়টা হচ্ছে গিয়ে যে এই আমি আরতি ঘোষের কথা কেন বললাম। আজকে এই ঘটনাগুলোকে তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এসে লাগামহীন দুর্নীতি, নারী নির্যাতন, রাজ্যে বেকারত্ব, রাজ্যে শিল্প না থাকা, সব কিছু থেকে মুখ ঘুরিয়ে নিয়ে এসে আবার সেই পুরনো ফর্মুলা বাঙালি এবং বাঙালি অস্মিতাকে তোলার চেষ্টা করছে। কিছু তাদের বুদ্ধিজীবী, পেটুয়া বুদ্ধিজীবী, তাদের কিছু সহকারী দল এখন বেরিয়ে পড়বে যে লেসার এভিল তত্ত্ব নিয়ে, নো ভোট টু বিজেপি নিয়ে। কিন্তু আমি আপনাকে স্পেসিফিক করে বলছি যে ধরে নিন মানে কোথাও এরকম ঘটনা ঘটে থাকতে পারে, ঠিক আছে? আমরা তো এরকম মাঝে মাঝে শুনি না, ধরে নিন কাশ্মীরে গিয়ে কেউ কোনো পর্যটক হয়তো আটকে পড়েছে, পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে সেখানে ওই কাশ্মীর সরকারের কাছে আবেদন জানানো হয় যে আপনি ইনি আমার রাজ্যের বাসিন্দা, ইনি এখানে সমস্যায় পড়েছেন, আপনি ইনাকে পাঠানোর ব্যবস্থা করুন। আমি আপনাকে বলছি, এরা যে এত রাস্তায় নামিয়ে এত বড় বড় কথা বলছে, পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে কতগুলো রাজ্য সরকারকে অফিসিয়াল নোটিফিকেশন পাঠিয়ে বলা হয়েছে এরা আমার রাজ্যের বাসিন্দা, আপনারা এদেরকে ইললিগালি ডিপোর্ট করেছেন। এরকম কটা এক্সাম্পল আছে। এরা এক্সাম্পল দিতে পারবে না। কেন বলছি দিতে পারবে না? সাদা রাতি শেখ কে আনসারুল্লাহ বাংলা ট্রেনিং মডিউলের একজন সক্রিয় জঙ্গি, আসাম এসটিএফ ডিসেম্বর 2024 ধরা পড়ে। তোমার ক জায়গা আছে সুপ্রিয়তা ভোটার লিস্টের নাম আছে? এক জায়গায় আছে। এ দু জায়গায় কান্দি এবং হরিয়ানা পাড়া এবং দু জায়গাতেই ভোট দেয়, পরপর 3টে ইলেকশন সে ভোট দিয়েছে। তাহলে এই ঘটনাগুলো কি করে ঘটছে? এবং অদ্ভুতভাবে এরা আসছে, এরা নিজের নাম চেঞ্জ করছে না, ধর্মীয় পরিচয় চেঞ্জ করছে। বাঙালি হিন্দুর পরিচয় এরা নিয়ে বাঙালি হিন্দুর নামে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা দেশের এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। এবার তুমি বলো প্রায় 1 কোটির মতো বাংলা যুব সমাজ আজকে বাইরে, ইঞ্জিনিয়ার হতে পারে, ম্যানেজমেন্ট স্টুডেন্ট হতে পারে, বা সামান্য হয়তো নির্মাণ কর্মী হতে পারে। আমার নিজের ভাই বাইরে কাজ করে, এবং এটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে না, আজকে কেরালা ধরেছে, আজকে তামিলনাড়ু ধরেছে, আজকে তেলেঙ্গানা ধরেছে। কিভাবে বাংলাদেশ থেকে আসা মানুষজন নিজেদের ধর্মীয় পরিচয় চেঞ্জ করে বাঙালি হিন্দু নামে ভোটার কার্ড, আধার কার্ড পশ্চিমবাংলা থেকে বানিয়ে তারা গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। এটা সমস্যায় কে পড়ছে? রুজি কে খোয়াচ্ছে? তুমি জানো মুর্শিদাবাদের, আমি বলছি মুর্শিদাবাদের একজন হচ্ছে রাজমিস্ত্রি, মুর্শিদাবাদের রাজমিস্ত্রিরা মুসলমান সম্প্রদায়ের ম্যাক্সিমাম, ঠিক আছে? তাদের মানে নির্মাণ কার্যে তাদের যে কাজের সুখ্যাতি গোটা দেশে ছড়িয়ে, একটা মাঝারি মানের একটা নির্মাণ কর্মী রাজমিস্ত্রি 700 থেকে 800 টাকা পার ডে তার হচ্ছে কি রেট আছে মুর্শিদাবাদে। এই যে বাংলাদেশ থেকে যারা আসছে 400 থেকে 500 টাকায় কাজ করছে আমাদের এখানকার, এবং ম্যাক্সিমাম জায়গায় এরা কম রেটে কাজ করছে। এদেরকে কাজ দেওয়া হচ্ছে আমাদের মুর্শিদাবাদে যারা ধর্মীয় পরিচয় মুসলমান, তারা কাজ হারাচ্ছে। তাহলে জীবন জীবিকায় টান পড়ছে কাদের?
আমাদের ভারতীয়দের, আজকে বাঙালি হিন্দুদের, কিন্তু এখানকার তৃণমূল বসবাসকারী তৃণমূল- মুসলমানদের। তৃণমূল এই কিন্তু বাঙালি তৃণমূল অস্মিতা নিয়ে কংগ্রেস রাজনীতি করছে, শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য, এই ইল্লিগাল ইমিগ্রেন্টস, এই রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য আজকে এই ধরনের একটা ইস্যু সামনে তুলেছে, যেটা থেকে গোটা দেশে বাঙালিকে অসম্মানিত হতে হচ্ছে। আজকে আমি আপনাকে বলছি, পাসপোর্ট কাণ্ডে একজনকে গ্রেফতার করা হলো, তিনি পাকিস্তানি নাগরিক। অপারেশন সিঁদুর যখন হয়েছিল তখন তো হোম মিনিস্ট্রির তরফ থেকে অ্যাডভাইসারি জারি করা হয়েছিল যে পাকিস্তানে কোনো নাগরিক যেন কোনো রাজ্যে না থাকে, লোকাল পুলিশ খুঁজে খুঁজে তাদেরকে ডিপোর্ট করবে। কেন ওই মানুষটিকে, আমি আসাদ মল্লিক না কি সামথিং নাম ছিল, তাকে ডিপোর্ট করা হলো না? সে কি করে এত বড় একটা জালিয়াতি চালিয়ে গেল পশ্চিমবাংলার বুকে? অবভিয়াসলি ইন্টেলিজেন্স ফেল। আমার এক্স্যাক্টলি আমার এই বক্তব্য হচ্ছে যে কোথা থেকে এই বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা ইল্লিগাল ইমিগ্রেন্টস এখানে বসবাস করে, তুমি জানতে পারছো না? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে দায় নিতে হবে, কারণ বলছি সে তো যে বর্ডার পার করে আমি আসছে। কালকে আমি উত্তর দিচ্ছি, আমি এর উত্তর দিচ্ছি, এটা আমার বক্তব্য না, স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা বলেছে। যে জমিটা 500 একরের মতো বাকি আছে, আমরা শেষ করে দিন, আপনি দিন, তারপরে যে টাইমটা লাগবে ফেন্সিং করতে, ফেন্সিং করার সময় দিন, তারপরে জমি বিতর্ক এখনো আছে না, একটা 5000 কিলোমিটারের মতো এখনো খালি ফেন্সিং আছে, তাহলে আমরা খালি ফেন্সিং আছে। প্রতিবাদ করব। আমরা আপনাদের সাথে প্রতিবাদ করব। জমি দেবেন না, জমি দেবেন না, ওখান থেকে অনুপ্রবেশকারী ঢোকাবেন, নিজেদের ভোট ব্যাংক বাড়াবে, বাঙালিকে অসম্মান করবে। আচ্ছা বেশ 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 আমরা আমাদের আলোচনা আজকে বিএসএফ নয়, আজকে আমাদের আলোচনা বিএসএফ নয়। বেশ 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 একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি হবে, বাকি আমাদের বাকি বক্তারা রয়েছেন, তাদের বক্তব্য নিতে হবে। রাজুবাবু স্নেহান বেশ 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 আমরা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। বেশ 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 ফিরবো দেবাশিস দা বসে আছে, কেতন বসে আছে। বেশ 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 আজকে প্রধানমন্ত্রী সে কথা বলেছেন বারবার। রাজুবাবু আসবো আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি এলাম। বিজ্ঞাপন বিরতির পর আমি প্রশ্ন রাখবো এবার দেবাশিসদার কাছে। দেবাশিসদা, আজকের দুর্গাপুরের সভা থেকে যে বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য, যেমন বাঙালির অস্মিতা, বাঙালির সম্মান সবার আগে তার দলের কাছে, পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে তিনি বলেছেন, পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে বলেছেন, পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে বলেছেন। সব কিছু নিয়ে তার বক্তব্য খুব স্পষ্ট, কিন্তু আসল যে কথাটা তিনি বলার চেষ্টা করেছেন যে 2026-এ আসল পরিবর্তন হবে, অর্থাৎ টিএমসি হটাও, বাংলা বাঁচাও, আসল পরিবর্তন হবে, বিজেপি আসবে। সত্যি কি এই বর্তমান বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিজেপি অবশ্যই বিরোধী দল হিসাবে তারা যত সম্ভব লড়াই করার জায়গায় রয়েছেন, কিন্তু সরকার গড়া এটা তো সব থেকে সহজ কথা নয়। কারণ আমরা 2021-এর উদাহরণ যদি টানি, আমরা দেখেছি যে অনেক শীর্ষ নেতৃত্ব এসছে, মিটিং করেছেন, ক্যান্ডিডেট বাছা হয়েছিল, কিন্তু আলটিমেটলি ফল কিন্তু বিজেপির পক্ষে যায়নি। ফলে প্রধানমন্ত্রীর যে আশা বা তার বঙ্গ বিজেপির নেতারা যে কথা বলার চেষ্টা করছেন, আক্ষরিক করতে সেটা কতটা সম্ভবপর? হ্যাঁ, আপনি খুব সঠিক জায়গা ধরেছেন। মানে আমারও এই জায়গাতে খুব একটা অদ্ভুত প্রশ্ন মনের মধ্যে জাগছে যে বিজেপির কি ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, মানে ঠিক কি করবেন বুঝতে পারছেন না। মানে আপনি যদি খেয়াল করেন, বিজেপির যে নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকে বিজেপি কিন্তু ধীরে ধীরে হিন্দুত্ববাদী থেকে সরে গিয়ে সাম্প্রদায়িক বিরোধী কথাবার্তা বলছেন, মানে অনেকটা বামেদের উদার যে মতবাদ সেই মতবাদের দিকে এগিয়ে যাচ্ছেন, বহুত্ববাদের কথা বলছেন, একেবারে বহুত্ববাদের কথা বলছেন। আবার কিছুটা এটা এখানে দেখুন, এই পুরো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তো একটা ওই অ্যান্টিব্যাকটেরিয়ার মতো একটা কাজ করেন। মানে ওনার কাছে কিন্তু সেই বামেদের দেখানো পথ, মানে কোথাও মাওবাদী পথ, কোথাও সিপিএমের লোক, ইত্যাদি ইত্যাদি, মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার, এই যে বিভিন্ন প্রকল্প সাথী, এগুলো তো গরিবদের জন্য বামেরা করেছিল। পার্থক্য একটাই, বামেদের একটা দূরদৃষ্টতা ছিল, অনেক কিছু প্ল্যান করেছিল, ওনারা একটা হয়তো ডোল রাজনীতির জন্য এটা করছেন, কিন্তু আলটিমেটলি মানুষের ভালো হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পাচ্ছেন, বিভিন্ন সাথী পাচ্ছেন, এবং তাতে যেটা হচ্ছে মানে ওই স্বাস্থ্য শিক্ষা এগুলো আপনি ভুলে যান, এগুলো নিয়ে কথাই বলছি না। আমি বলছি যে মানুষ পাচ্ছেন, আবার মোদিজিও যেগুলো করছেন, এই আবাস টাবাস ইত্যাদি, মানুষের ছাদ করছেন, এগুলো সব ভালো ভালো প্রকল্প। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমার যেটা ছুঁচো গেলা কেন বললাম, সেটা হচ্ছে যে উনি কি এইটা ব্যাপারে এখনও শিওর হতে পারছেন না যে যদি তৃণমূল সরে যায়
তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে গ্রহণ করবে নাকি কোনো তৃতীয় শক্তি উঠে আসবে? এটা কিন্তু খুব মারাত্মক জায়গা। এবং তার ফলে আমার বারবার মনে হচ্ছে যে এই যে বাঙালি অস্মিতা এটা কি খুব বড় প্রশ্ন ছিল মানে এই মুহূর্তে? কারণ 2003 সালে যে মুখ্যমন্ত্রী আজকে বাঙালিদের নিয়ে ধরুন মিছিল টিছিল করছেন, বাঙালি আবেগে শান দিচ্ছেন, 2003 সালে উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তখন নাগরিক সংশোধন যে আইন বদলেছিল উনি কিন্তু সেটাকে সাপোর্ট করেছিলেন। মানে এবার আপনি যুক্তি দিতেই পারেন, কিন্তু বিজেপি সেই আইনটা এনেছিল বা যা কিছু করেছিল, মানে তখন কিন্তু উনি এই যে এনআরসি নিয়ে তখন কিন্তু একটা আবছা ছায়া ছিল, উনি কিন্তু সেগুলো প্রতিবাদ করেননি। এবার আপনি আমায় যুক্তি দিতে পারেন যে আপনি কি বলছেন, তৃণমূল কি কোনো আদর্শ ভিত্তিক দল? এটা তো কর্মসূচি ভিত্তিক দল। একটা বিজেপি একটা আদর্শ ভিত্তিক দল, তারা অনুপ্রবেশ নিয়ে একই কথা বলছে, সিপিএম শরণার্থীদের নিয়ে একই কথা বলে, কিন্তু তৃণমূল তো ওই কর্মসূচি ভিত্তিক দল, ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, আপনি বলতে পারেন। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে ভয়টা কোথায়? মানে বিজেপি যেটা মোদির কথা আপনি বারবার বলছেন, মানে মোদিজি বারবার যেটা বলার চেষ্টা করছেন, পুরোটা অ্যাগ্রেসিভ হতেও পারছেন না, আবার কিছুটা বলার চেষ্টা করছেন। একটা হচ্ছে যে বিহারে উনি একটা কাজ করে ফেলেছেন, যেটা নিয়ে এখানকার সরকার একটু ভয় পাচ্ছে যে এইখানে যদি এরকম কিছু হয় তাহলে তো অনেকটা ভোটের এদিক ওদিক হবে। দুই, মোদিজি ভাবছেন যে এখানে তো মোদিজিতে মানে বিজেপির তো মূল ব্যাপারটা হচ্ছে যে পুরো দেশে কংগ্রেস মুক্ত করতে হবে, পশ্চিমবঙ্গে যেন সিপিএম কোনোভাবেই চলে না আসে। মোদিজি এবার এটা ভাবছেন যে তৃণমূল সরে গেলে এটা কি অন্য কোনো শক্তি উঠে আসতে পারে, তখন তো আরও সমস্যা হয়ে যাবে। তার থেকে তো তৃণমূল বেটার জায়গা। কারণ আপনি ভালো করে ভেবে দেখুন, যদি কেন্দ্রীয় সরকার চাইতো তাহলে এই সরকারের এগেনস্টে তো এত দুর্নীতি দুর্বৃত্তায়নের অভিযোগ অনায়াসে এই সরকারকে ফেলে দেওয়ার জায়গায় যেতে পারতো, কিন্তু এটা কিন্তু হয়নি এখনো অবধি। তাই মোদিজি যে কথাটা বলছেন যে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, পশ্চিমবঙ্গের যে ভালো, তার মাঝে তৃণমূল দাঁড়িয়ে আছে দিবার হিসাবে, এরকম একটা কিছু বোধহয় আপনি বলছিলেন মোদিজির কথা। আমি বলবো তৃণমূলকে সরানো খুব শক্ত যতক্ষণ কেন্দ্রীয় সরকারে মোদিজিরা রয়েছেন, কারণ মোদি সরকার দিবার বানকে খাড়া হয় ইসকা বিচ মে, মানে এটাই তো মূল কথা। আপনি তো সেই সেটিং তথ্যে চলে যাচ্ছেন। আমি সেটিং আমি যাচ্ছি না, আপনি ভেবে দেখুন না, আপনার অ্যানালিসিসের কথা আমি বলছি, আপনি ভেবে দেখুন না, মানে এটা হয়তো আমি বলছি এটা সিপিএম কংগ্রেস আপনি ভুলে যান। আমি বলতে চাইছি যে মূল জায়গাটা কোথায়। সত্যি কি বাঙালি অস্মিতারকে প্রশ্ন আসে? যদি বাঙালি অস্মিতার প্রশ্ন আসে তাহলে বাঙালি এই পশ্চিমবঙ্গে আজকে আপনি 10 বছর ধরে যে জেনোসাইড, সাইলেন্ট জেনোসাইড দেখেছেন, এটা কোনো সরকারের সময় দেখেছেন? আপনি আজকে 9ই আগস্ট আসতে চললো, আজকে সেই অভয়া ইস্যু থেকে শুরু করে নতুন কসবা ল কলেজের ইস্যু হয়ে গেল। মানুষ কি বাঙালিদের এটা কোনো মানে বাঙালিদের অপমান করা হচ্ছে না? এটা মহিলাদের অপমান করা হচ্ছে না? আপনি ভেবে দেখুন, একদিকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে মহিলাদের, আরেকদিকে এরকমভাবে মহিলাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে বাঙালিরা কি তখন বাঙালিদের জন্য মমতা ব্যানার্জি মাঠে নামছেন না? তো আজকে মোদী সরকার কি এগুলো জানেন না? সিবিআই কি এগুলো নিয়ে ইনভেস্টিগেট করে বার করতে পারেনি? এত বড় একটা সংস্থা, এটা সংস্কৃত সংস্থা, কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? বুঝুন এই জায়গাটা। এটাকে যদি আপনি সেটিং তত্ত্ব বলতে চান বোঝাবেন, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে যে এত বছর হয়ে গেল, আজকেও সারদার কিছু বেরোলো না কেন? আজকেও কিছু হলো না কেন? আজকে অনুব্রতকে আমরা চোখের সামনে দেখলাম, তাও কিছু হলো না কেন? আপনি পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেল, তাও কিছু হলো না কেন? আজকে আপনি দেখুন, আজকে বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছে, রাস্তায় কত হাজার লোক চাকরি হয়েছে বলে বসে আছে, কত মানুষ। আজকে আমি অভয়া ইস্যু নিয়ে কেন বারবার বলছি, 9ই আগস্ট হতে চললো, 1 বছর হয়ে গেল, তার মায়ের চোখের জল এখনো মুছে গেল না। মানে কি অবস্থা এটা? মানে এটা কি বাঙালিদের কিছু হচ্ছে না? আর একটা খুব বড় প্রশ্ন, আমার আগে বিজেপি বক্তা বলছিলেন জীবন জীবিকার প্রশ্ন। আজকে জীবন জীবিকার প্রশ্ন নিয়ে এই প্রশ্নটা করতে হবে যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? তাহলে পশ্চিমবঙ্গে চাকরি নেই? তাহলে যে স্পেনে কাদের নিয়ে যাওয়া হলো, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই কি সব কারখানা হবে, সেগুলো কি তাহলে রাজুর ভাষায় কি ফুতুকা কথা? মানে এটা ঠিক কী জিনিস? মানে এটাই আমরা, হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছে, আমি সেটাই বলার চেষ্টা করছি যে তাহলে আমি সেই ভাষাটা উচ্চারণ করতে চাইছি না। আমি বলতে চাইছি আমি বলতে চাইছি যে এই জায়গাটা তো আমাদের বুঝতে হবে যে আসলে বাঙালি কি পাচ্ছে। আজকে বাংলার পরিচয় সমগ্র বিশ্বে কি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেছেন যে ইংল্যান্ডে গিয়ে কি হয়েছে, লন্ডনে গিয়ে কি হয়েছে, এবং তারপরে এই রজতশুভ্র বাবুকে কিভাবে হ্যারাস করা হচ্ছে। মানে এগুলো তো আমরা দেখেছি, এগুলো কি পশ্চিমবঙ্গ মানে বিশ্বের মানুষ দেখছে না? আজকে বাঙালির সত্যিই অবস্থা খুব খারাপ। আমি বারবার বলছি, এই রকম সরকার সাইলেন্ট জেনোসাইড তৈরি করেছে। আপনি তো মানবেন না আমি জানি না, কিন্তু সেখানে আমার কেন্দ্রীয় সরকার আপনার শিক্ষা নিয়ে কর্মসংস্থান নিয়ে কম্পিটিশন করে না,
না নারীদের উপর নির্যাতন, আজকে সুমন আমি শেষ করে এইগুলোর সুমন আমি শেষ করে নি, আমি আমাদের এখানে একটা সুমন আমি শেষ করে নি, সুমন আমি শেষ করতে দিন। মহারাষ্ট্রে এতগুলো হয়েছে। আমি শেষ করে নি, আমি বলছি যে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন শুধুমাত্র পরিযায়ী শ্রমিক না, এটা কিন্তু মমতা ব্যানার্জির কথা, আমার কথা নয়, যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? শুধুমাত্র কি তৃণমূলের লোকেরা শিল্পপতি হবে? সেই শিল্পতে বোম শিল্প বা যা শিল্পই হোক না কেন, সেই শিল্পে কি মানুষ চাকরি বাকরি পাচ্ছে না? মানে সমস্যাটা কোথায়? আমাদের রাজ্যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, অন্যান্য রাজ্য থেকে এসেছে, বেশ। অর্থাৎ এই রাজ্য বারবার এক একটা মানুষ এই রাজ্যে 1.5 কোটি মানুষ কোন সেক্টরে কাজ করে? আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য, সেই বক্তব্য থেকে যে বিষয়টা উঠে আসছে যে বর্তমান সরকার বা তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, নিশানা যাই বলো, এবং বাঙালি অস্মিতা নিয়ে যে তীর বিজেপি কেন্দ্রীয় সরকারের দিকে ছিল, কিছুটা হলেও তিনি চেষ্টা করলেন সেখান থেকে বেরিয়ে, কারণ বাংলার সম্মান, বাঙালির সম্মান সবার আগে, তিনি এটা বললেন। কিন্তু আক্ষরিক অর্থে বাঙালি বা আমাদের বাংলার জনতার কাছে প্রধানমন্ত্রীর এই ভাষণ সত্যি কি আশ্বস্ত করতে পেরেছে, না এখনও অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে বর্তমান শাসক দলের যা কর্মকাণ্ড আমরা দেখেছি, তারপরেও এখনও কিন্তু বলতে হচ্ছে যে পরিবর্তন হবে, আসল পরিবর্তন হবে, সেটা কতটা যুক্তিসঙ্গত? কেতন? দেখুন, প্রধানমন্ত্রী তো আমাদের দেশের 11-12 বছর হতে চললো, তা ওনার কথা, ওনার কথার সাথে ওনার কর্ম, ওনার সরকারের যে কর্মসূচি, ওনার সরকারের যে কাজ কর্ম, চাল চরিত্র সবটাই মানুষ দেখেছে। দেখে একটা এক লাইনের কনক্লুশনে মানুষ এখন চলে এসেছে, সবাই, সাংবাদিকরা হোক, পার্টির লোকেরা হোক, সাধারণ মানুষ, সেটা হচ্ছে ভাওতা মানেই মোদি আর মোদি মানেই ভাওতা। তাই উনি কি বললেন সেটার উপর কেউ খুব একটা সিরিয়াসলি কিন্তু নেয় না। হ্যাঁ, সিরিয়াসলি কারণ তৃণমূল নেয়, কারণ হচ্ছে তাদের উপর দিয়ে কাউন্টার দিয়ে একটা কাউন্টার বাইনারি ন্যারেটিভ তৈরি করতে হবে। একদিকে কেউ বলবে অনুপ্রবেশকারী, কেউ বলবে বাংলাদেশি, একদিকে কেউ বলবে বাঙালি অস্মিতা। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে বাঙালি অস্মিতার কথা বলছেন তৃণমূলের বা মুখ্যমন্ত্রী, ঠিক, কিন্তু এই বাঙালি অস্মিতা যে যাতে মানে দেশে বা দুনিয়ায় তার ভালোটা হয়, তার জন্য এই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কি করেছে? আমরা আগে অন্য রাজ্যে গেলে, দিল্লি গেলে, অন্য রাজ্য গেলে, ট্রেনে বাসে যখন লোকের সাথে আলাপ হতো, যখন জানতে পারতো যে সে বাংলার মানুষ, তাদের বলতো বাঙালি বাবু। মানে ব্যাপারটা হচ্ছে তাদের কাছে একটা ধারণা ছিল যে বাঙালি মানেই হচ্ছে বাই ডিফল্ট ইন্টেলেকচুয়াল, বাঙালি মানেই হচ্ছে বাই ডিফল্ট ভদ্রলোক, তাই তারা বাঙালি বাবু বলতো। কিন্তু আজকের দিনে কি জেনে গেছে कि आप लोग का बंगाल में तो ऐसा होता है, आप लोग का बंगाल में तो ऐसा होता है। এটা কি বাঙালির অস্মিতার জন্য বড় একটা ধাক্কা হয়নি? এই গত ল এন্ড অর্ডার যে বাংলার অবস্থা রয়েছে, সেটা কি বাঙালির অস্মিতার জন্য বড় একটা ধাক্কার জায়গা হয়নি? আচ্ছা, রাস্তায় যারা শিক্ষকরা বসে রয়েছে, তারা কি বাঙালি নয়? আমাদের বোন অভয়া, সে কি বাঙালি ছিল না? এই কসবার যে মেয়েটি, সে কি বাঙালি নয়? এই যে আজকে দুর্নীতির জন্য যে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, এই সরকারে একটা গ্রামে চলে যান, আমি একটা গ্রামে চলে যাবেন, সমস্ত রাস্তা খারাপ, সমস্ত বাড়ি ভাঙা, কিছু নেই। কিন্তু প্রত্যেকদিন আমাদের সেই ছবি উঠে আসছে কি অবস্থা বাংলার রাস্তা। যখনই আপনি ওই পঞ্চায়েত প্রধানের বাড়িতে যাবেন, ওই এলাকায় দেখবেন একদম ঝকঝকে, অর্থাৎ ওই জায়গায় কি বাংলার অসুবিধা কোনো ধাক্কা খাচ্ছে না। আর বিজেপি প্রধানমন্ত্রী এবং প্রচার মন্ত্রী, এটাও আমরা উপলব্ধি করেছি এত বছরে, যে প্রচার মন্ত্রী যে রাজ্যে ভোট আছে সেখানে যাবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু উনি যখন একটা কোম্পানি হয়ে একটা প্রোডাক্ট নিয়ে এসছেন যে বিজেপি কে কিনুন, তাকে তো দেখাতে হবে যেই রাজ্যগুলোতে বিজেপি রয়েছে সেই রাজ্যগুলো আমরা কি করে দিতে পেরেছি, একটা রেফারেন্স পয়েন্ট দেখাতে হবে। এই বাংলা থেকেও তো রাজ্য সরকার না থাকলেও এই বাংলা থেকে 18-19টা এমপি ছিল, এতগুলো এমএলএ ছিল, তারাই কি কন্ট্রিবিউট করেছে, তাদের রিপোর্ট কার্ড তো দিতে হবে। শুধু তৃণমূলকে গাল দিয়ে বিজেপি বাজার তৈরি করে নেবে, আর বিজেপিকে গাল দিয়ে তৃণমূল বাজার তৈরি করে নেবে, সাম্প্রদায়িক মেরুকরণ করে নেবে, তা দিয়ে তো হবে না। আপনি বলুন এই আলোচনার মধ্যে দিয়ে কি হারিয়ে যাচ্ছে, যেটা বেসিক, যেটা 50 বছর আগে প্রাসঙ্গিক ছিল, 50 বছর পরে প্রাসঙ্গিক থাকবে, সেটা হচ্ছে মানুষের কর্মসংস্থান, যেটাকে পেট ভাত রুজি রুটি, এইসব এদিকে কোনো আলোচনা আছে নেই। আচ্ছা, বাঙালি অস্মিতার কথা প্রধানমন্ত্রী কোন মুখে বলছেন বলুন তো? সে মঞ্চে কি অর্জুন সিং ছিল যে কদিন আগে বলছিল যে ইউপি বিহার থেকে লোক এনে এখানকার বাঙালিদেরকে ঠান্ডা করে দেবো? মানে কি ধরনের কথা বলতে বলছেন? আপনার কৈলাস বিজয়বর্গীয়রা কি একটা চম্বল থেকে যে বলতো যে চিড়ে খেলে নাকি বাংলাদেশি, তো এরা আজকে মানে বাঙালি অস্মিতার কথা বলবেন? আচ্ছা, এতগুলো এমপি ছিল, কেন্দ্রীয় সরকার ছিল, বলুন তো এই বাংলায় কি একটা মানে বাংলার শিক্ষা তৃণমূল লাটে উঠিয়ে দিয়েছে, আমরা সবাই সেটা স্বীকার করছি, কিন্তু
কেন্দ্রীয় সরকার অধীনে তো কেন্দ্রীয় বিদ্যালয় আছে, একটা কেন্দ্রীয় বিদ্যালয় কি এত বছর কেন্দ্রীয় সরকার করতে পেরেছে? বাংলায় পারেনি। এইমস তো স্বাস্থ্য তৃণমূল লাটে উঠিয়ে দিয়েছে, আমরা সবাই জানি, কিন্তু স্বাস্থ্য কেন্দ্র থেকে একটা এইমস, এই যে এইমস কল্যাণীতে হয়েছে, সেটা প্রিয়রঞ্জন দাস মন্ত্রী যখন আমাদের কংগ্রেসের সরকার ছিল তখন তার অর্থ বরাদ্দ থেকে সবকিছু করে দিয়েছিল, কিন্তু তখন রাজ্য সরকার জমি দিয়েছে। এখন তৃণমূলের সাথে এদের খুব ভালো সম্পর্ক বলে তৃণমূল কল্যাণীতে জমি দিয়েছে, এটা কংগ্রেসেরই এইমস নিলাম। একটা উত্তরবঙ্গে রাজ্যের জন্য বিজেপি কি করেছে, এখানকার টাকা আটকে দিয়েছে। তো এই উত্তরটা আগে দিতে হবে, এক যে আপনি রাজ্যের জন্য কি করেছেন, কারণ আপনি যখন দেশের প্রধানমন্ত্রী, দেশে আপনার সরকার চলছে, বাংলা তার একটা অঙ্গরাজ্য, তার জন্য আপনি কি করেছেন, এক। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের নিরিখে আপনার অন্য যে রাজ্য সরকার আছে সেখানে কি ভুল করে দিয়েছেন। তাই মোদীজি কি বললেন আর মমতা দেবী কি বললেন সেই কথায় কান না দিলেই বাংলার মানুষের কিন্তু আজকে দিয়ে নিজের কথা ভাবতে হবে যে আমার ছেলেটা যে স্কুলে পড়ছে তার চাকরি হবে কি হবে না, এখানে হচ্ছে না, অন্য জায়গাও হচ্ছে না। আচ্ছা, পরিযায়ী শ্রমিক নিয়ে এবার আসুন। এই যে বাঙালি খেলাও নিয়ে আজকে একটা রাজনীতি তৃণমূল করতে চাইছে, কিন্তু যদি আক্ষরিক করতে দেখা যায় গত 15 বছরে সব থেকে বেশি বাঙালি খেলাও অভিযান তো এ রাজ্যে তৃণমূল করেছে। এখানকার সরকার কর্মসংস্থান জেনারেট করতে ব্যর্থ হয়েছে বলেই বাঙালিকে তার গ্রাম, তার শহর ছেড়ে, তার পরিবার ছেড়ে ভিন রাজ্যে বা যেতে হয়েছে। তাহলে সেগুলো দেখবেন না, শুধু ভোটের সময় কোনটা বলে আমার সুবিধা, এই দুটো দলই কিন্তু সেই একই প্ল্যাটফর্মে খেলছে। 21-এর ভোট আমরা ভুলে যাইনি, সবকিছু ভুলে দিয়ে মেঘালয় থেকে 1.5 কোটি বিজেপি শাসিত রাজ্য 1.5 কোটি এই বাংলায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে রয়েছে 1.5 কোটি লোক এখানে বাংলাতে বাইরে থেকে এসেছে। কোন সেক্টরে কাজ করে ক্যাপাসিটি ওই ঠিক আছে, কেদন আমরা তোমার বক্তব্য শুনলাম, বুঝলাম। আচ্ছা, এবার উত্তর রাজুবাবুকেও দিতে হবে, উত্তর স্নেহানকেও দিতে হবে। যে মানে যেভাবে একের পর এক আক্রমণ আসছে, দেবাশিসদাও কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলো, কেতনও কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলো, যে আলটিমেটলি বাংলার জনতা কি পাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি যে কেন্দ্রে যেমন বিজেপি সরকার আর এখানেও তৃণমূল সরকার, কিন্তু এত কিছু হওয়ার পরেও পরিবর্তন ডাক আজকে অবশ্যই দিয়ে গেছেন, কি সেই পরিবর্তনটা আদৌ হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। প্রথমে স্নেহন, ফ্রেট ইকুইলাইজেশন পলিসি করে বাংলা থেকে শিল্পগুলো মহারাষ্ট্র, গুজরাটে কারা নিয়ে গেছিল সুপ্রিয়দা? তার পরবর্তী সময় 54,000 কলকারখানা সিটু ওই শ্রমিক আন্দোলনের নাম করে পশ্চিমবাংলায় কারা বন্ধ করেছিল সুপ্রিয়দা? আমাদের সরকার যতদিন ধরে 2014 ক্ষমতায় এসছে তারপরে একবারের জন্য আমাদের এ রাজ্যে ক্ষমতায় আসেনি। আমি বলছি দার্জিলিংয়ের মতো জায়গা, যেটা পাহাড়ি এলাকা, যেটা মেনলি ট্যুরিস্টের ওপর ডিপেন্ডেন্ট করে, আমরা বলেছিলাম শুধু ট্যুরিস্টের ওপর ডিপেন্ড করে একটা এলাকার অর্থনীতি দাঁড়াতে পারে না। আমরা ওখানে একটা আইটি হাব করতে চেষ্টা করেছিলাম, ওখানে জমি অধিগ্রহণ হয়েছিল, সেই জমি ওই অনিত থাপানায় চোরটাকে বসিয়ে রেখে দিয়েছে, ওটা এখনো ছাড়েনি, ওটা ওখানে জবরদখল করে বসে আছে। এখানে আমরা কলকাতায় সিলিকন ভ্যালি করতে চেয়েছি, এখনো অবধি এই রাজ্য সরকার, আমি বলছি বললেন তো আজকে প্রধানমন্ত্রী বিকশিত বাংলা হবে, ডবল ইঞ্জিন সরকার এখনো জমি দিতে পারেনি। এবার আসছি আমি এমস এর কথায়, রায়গঞ্জের এমস তোমরা পারলে না, ছেড়ে দিয়ে চলে গেলে। আমরা সেই রায়গঞ্জের এমসটাকে আমরা কল্যাণীতে নিয়ে এলাম, এনে ওটাকে কমপ্লিট করলাম। আমরা বললাম যে না, কল্যাণীতে হয়েছে যেটা মেনলি দক্ষিণবঙ্গের মানুষকে হেল্প করবে, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এমনিও খারাপ, ওখানে ওই একটা বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে যেখানে একটা নিউরোসার্জন বন্ধ নেই, উত্তরবঙ্গে একটা এমস দরকার, এখনো অবধি জমি দিল না। আমাদের সাংসদ কার্তিক পাল, আমাদের সাংসদ রাজু বিস্তা মমতা ব্যানার্জিকে বারংবার চিঠি দিয়েছে যে আমার এলাকায় আপনি এমসটা নিয়ে আসুন। আমি সাবজেক্টটা আজকে আমাদের নয়, আজকে রাজ্যের স্বাস্থ্য নিয়ে সবাইকে চিন্তা করতে হবে, শুধু কেন্দ্রকে দুষলে তো হবে না, সেখানে প্রপার ইনফ্রাস্ট্রাকচার আমি আপনাকে বলছি গত বছর আমরা আমাদের একটা প্রজেক্ট আছে, সব জেলায় একটি করে মেডিকেল কলেজ হবে, 6টা জেলাকে আমরা এখানে তো বারবার অভিযোগ করছেন, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ পেয়েছে, পূর্ব মেদিনীপুর পেয়েছে, উত্তর 24 পরগনা পেয়েছে, আপনারা কি বলছেন? কি দেব পশ্চিমবাংলা অর্ধেকের কেন্দ্রীয় প্রকল্পগুলোকে সেভাবে করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ কিন্তু বারবার এসছে, এবং আজকেও কিন্তু প্রধানমন্ত্রী সে কথা বলে গেছেন যে কেন্দ্রীয় প্রকল্প করতে দেওয়া হচ্ছে না। কেন, কারণ কি? মানে এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলে মানুষ ভোট দেবে না? মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন। কিসের টাকা দেবে? বলছি যে না, আমি কোন প্রকল্পের টাকা দেব? 2014 থেকে টাকার হিসাব দিতে পারছেন না। কোন প্রকল্পের টাকা দিয়ে 2014 থেকে 2024 পর্যন্ত এই কেন্দ্র সরকার মানুষের জন্য যা যা করেছে তার কয়েকটা নমুনা। নাম্বার 1 হলো 2000 টাকার নোট
চালু করে বন্ধ করেছে, 1000 টাকার নোট বন্ধ করেছে, বছরে 2 কোটি চাকরি দেবো বলে দেয়নি, 15 লক্ষ করে টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে দেয়নি, না করেছে। রেল, বিমান, LIC সব বিক্রি করে দিয়েছে, এমনকি সেনাটাকেও প্রাইভেট করে দিয়েছে। সরকার 4 বছরের জন্য 4 বছরের জন্য আপনারা নিয়েছিলেন প্রকল্প চালু করে, বলছি 4 বছরের জন্য বলতে দিন। আরে আপনাদের সরকারের বিরুদ্ধে এত অভিযোগ রাজুবাবু, দুর্নীতির অভিযোগ, দুর্নীতির অভিযোগ, সিন্ডিকেট রাজের অভিযোগ, গুন্ডা ট্যাক্সের অভিযোগ, ওগুলো অভিযোগ থাকে বলছে এখানে কোনো ব্যবসাদার ব্যবসা করবে না, ব্যবসা করবে না, বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। অভিযোগটা তাদের রাজনীতির সাথে সময় কম। দেবাশিস দা, 70টার বেশি প্রকল্প, সত্যি কি এই বাংলায় সুদিন ফিরবে? বেশ আমি শুনতে পাচ্ছি রেশন, স্বাস্থ্য সাথী কার্ড, বেশ মেডিকেল হেলথ, বাংলার প্রাকৃতিক সম্পদের কথা আমরা সবাই জানি। বেশ দেবাশিস দা শেষ করবো, সময় নেই বাংলা। বেশ রাজুবাবু, শুনলাম বাংলার প্রাকৃতিক সম্পদের কথা আমরা সময় জানি, কিন্তু সত্যি ধন্যবাদ কীর্তন, সত্যি কি বাংলায় সুদিন ফিরবে? বিশেষ করে যদি আমাদের এখানে বিশেষ করে মানে ব্যবসায়িক দিক থেকে, যেখানে প্রাকৃতিক সম্পদ এত রয়েছে, নদী রয়েছে, সমুদ্র রয়েছে, বন্দর রয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে ব্যবসায়িক দিক থেকে আমরা অনেক পিছিয়ে পড়ছি, শিল্প নেই। সেটা কি সত্যি সুদিন ফিরে সরকার পরিবর্তন হলে এরকম কোনো সম্ভাবনা আছে? ছোট্ট করে শিল্প নেই, আমি আপনার সাথে একমত নয়, কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে এই তৃণমূল আসার পর তৃণমূলের প্রচুর ছোট নেতা তারা আজকে বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। এবার সেটা কি করে হয়েছে আমি সেই জকে যাচ্ছি না, রাজু বলবে ইনকাম ট্যাক্সের ইত্যাদি ছেড়ে দিন। আমি বলছি আমার মতো বাঙালি, আমরা কিন্তু ভীতু বাঙালি, আমরা কিন্তু খুব ভয় পাই, থ্রেট কালচারে ভয় পাই, সমস্ত কিছু ভয় পাই। আমরা কিন্তু আলটিমেটলি এত কিছুর পরে আমরা দেখবো পশ্চিমবঙ্গ এভাবে তলিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম সাইলেন্ট জেনোসাইড তৈরি হয়েছে। আমার মেয়ের মানে অবস্থা খারাপ হয়ে গেল, আমার মেয়েকে হয়তো বাইরে পাঠিয়ে দিতে হবে, সে পরিযায়ী ছাত্রী হিসাবে হোক, আর পরিযায়ী ছাত্র হিসাবে হোক, পরিযায়ী শ্রমিক হিসাবে হোক, তবু কিন্তু আমাকে বোধ হয় ভয়ের চোটে ভোটটা গিয়ে তৃণমূলকে দিতে হবে। এটাই বাংলা। আমি জনগণের ভোটার রাইট নিয়ে প্রশ্ন তুলছেন, এটা কি হয়? আমি জনগণকে নিয়ে বলছি না, আমি বলছি আমি ভীতু বাঙালি, আমার ভোট সিম্বলিক করতে চাইছেন। আমি বলছি আমার ভোট, আমি জানি যে তৃণমূল দেখবে, আজীবন থেকে যাবে, পরিবর্তন তো হবে না। কারণ ওই যে বললাম যে এই যে তৃণমূলকে বাঁচাবার জন্য দিবার হিসেবে খাড়া আছে মোদী সরকার, দিবার হিসেবে খাড়া আছে। বেশ, তার মানে সেই কোথাও একটা তত্ত্ব, সেটিং তত্ত্ব বলুন, আন্ডারস্ট্যান্ডিং বলুন, যাই বলুন, আমি বলছি না, এটা তো সিবিআই বলছেন, সবাই বলছেন, বা বর্তমান প্রেক্ষাপট তাই বলছেন, বা বর্তমান সিচুয়েশন তাই বলছেন। তদন্ত যা করবে সিপিএম এর পার্টি অফিস থেকে, সিপিএম এর নেতারা করবে, অভয় তদন্ত ওই আলিমুদ্দিন থেকে হবে, তাহলে একদম কোনো ব্যক্তিগত কোনো এজেন্সি বা কোনো দল, এটাই বাকি আছে। সিপিএম ভরসা নাই, আমরা চাইবো আজকে বর্তমানে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ, রাজুবাবু শেষ করতে হবে। আপনার খারাপ লাগছে না শুভেন্দু অধিকারীকেও টাকা নিতে দেখা গেছে, তাকে ধরা হচ্ছে না? আপনার খারাপ লাগছে না? আপনি বলুন আপনার খারাপ লাগছে? হ্যাঁ কি না দেবো? হ্যাঁ না দেবো? আবার শুভেন্দু আমার বক্তব্য বিজেপির আছে কি শেষ করতে হবে। আমার বক্তব্য এই যে 21শে জুলাই, এই 21শে জুলাই নিয়ে তো মমতা ব্যানার্জি অনেক সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে, কজনকে গ্রেফতার করেছে। বেশ সাইবারি নিয়ে কজনকে গ্রেফতার করেছে। এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতে থাকবে, রাজনৈতিক চর্চা চলতে থাকবে। আজকে প্রধানমন্ত্রীর ভাষণ, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে, তার পাল্টা উত্তর তৃণমূলের তরফ থেকে দিয়েছে। কিন্তু আসল, আবারও বলছি, জনতা জনার্দন 2026 বিধানসভা ভোটের আগে কোন সিচুয়েশন বাংলার মানুষ নেবে, কোন দলকে বেছে নেবে, সেটা নির্ভর করবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মানুষের চয়েসের উপরে। আমরা সেদিকেই নজর রাখতে হবে, কারণ এমন অনেক বিষয় রয়েছে যেগুলো বার্নিং ইস্যু, সেগুলোর উপর দাঁড়িয়ে ভোট যদি হয়, মানুষ ভোট কোন দিকে দেবেন তার উপর দাঁড়িয়ে নতুন সরকার আসবে। আমরা দেখতে চাই যে বর্তমান সরকারের এই দুর্নীতিকে মানুষ মেনে নেন, না তার কোনো পরিবর্তন হয় না, আর বিকল্প হিসেবে কে আসবেন, বিজেপি না অন্য কোনো দল, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অনেক ধন্যবাদ। অনুষ্ঠান থাকার জন্য আমরা দেখতে পাবো নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।